আমি নিশ্চয়ই শুরু করতে চাই শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপির বিচারের রায় হয়েছে সেটি প্রসঙ্গে একটু শুরু করি যে আমরা দেখছিলাম যখন বিচারের রায় ঘোষণা করা হচ্ছে তখন আদালতের ভেতরেই ভুক্তভোগীদের পরিবার বা অভ্যুত্থানের পক্ষে যারা কাজ করেছেন তারা অনেকেই মানে আনন্দ প্রকাশ করছেন, কারো চোখ দিয়ে পানি পড়ছে, কেউ কেউ বা আবার মানে দোয়া করছেন, এরকম চিত্র দেখা যাচ্ছিল। আপনারাও বলছেন প্রতিক্রিয়ায়, রায়ের প্রতিক্রিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমি আসলে এই আপনার কাছ থেকে আইনজীবী হিসাবেও একটু জানতে চাই, আপনি একজন প্রখ্যাত আইনজীবী, সেখান থেকেও একটু জানতে চাই যে রায়ের একদম শুরু থেকে আদালতের এখতিয়ার, রায়ের প্রক্রিয়া, শুনানি থেকে বিচারের রায় পর্যন্ত এমন কোনো ত্রুটি, বা এমন কোনো সুযোগ আছে কিনা যার কারণে পরবর্তীতে, যেমন এটিএম আজহারুল ইসলামের রায়, যুদ্ধাপরাধের রায়, মৃত্যুদণ্ড থেকে একদম খালাস এবং গ্রস মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে বলে আদালতের মানে বিচারক বললেন, বা 21শে আগস্টের রায়, সেটাও একদম পুরোপুরি উল্টে গিয়ে সবাই খালাস হয়ে গেল। এরকম কখনো হয়ে যাবে না তো? মানে এরকম কি কিছু আছে সুযোগ, ফাঁক ফোকর? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এ ধরনের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণটা হচ্ছে কি, ভার্ডিক্টটা হয়ে গেছে। আপনি আজহারুল ইসলাম সাহেবের যে উদাহরণটা দিয়েছিলেন সেটা ভিন্ন বিষয় ছিল, সেটা চূড়ান্ত কোনো পরিণতি আগে কখনো পায়নি। আর এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যে মামলার রায় হবার পর আপিলের জন্য 60 দিন সর্বোচ্চ আপনার সময়সীমা আছে। এর মধ্যে যদি আপিল না করেন তাহলে আর আপিল দায়েরের কোনো সুযোগ নেই, শুধুমাত্র এক্সিকিউশনের ব্যাপারটা থাকবে। তো সেদিক থেকে এইটা পরিবর্তন হবার কোনো বিষয় নেই। আপনি যখন প্রসঙ্গটা টেনেছেন, আমি একটা কথা বলি, আজহারুল ইসলাম সাহেবের আগে অনেকের কিন্তু এক্সিকিউশন হয়েছেন এবং আপিল বিভাগের, আমি নামটা নিব না, আপিল বিভাগের মানে জ্যেষ্ঠ একজন বিচারক তিনি বলেছিলেন যে অসীম, মিস্টার অসীম, এগুলো অ্যাকুইটালের মামলা। অ্যাকুইটালের মামলাটা কেন? যখন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আপনার হচ্ছিল, তো সেটা হচ্ছে যে অনেক বছর আগের, যেখানে মনে করেন যে সাক্ষ্য প্রমাণ বা আপনার মনে করেন যে এভিডেন্স সবকিছু ঠিক মতো অ্যাডিউস করা হয় না। যেটাকে করা হয়েছিল মনে করেন যে একটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। দেখেন আজকে যে বিষয়টা হয়েছে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ শাস্তি ছিল আপনার যাবজ্জীবন, কিন্তু সেটাকে মনে করেন যে শাহবাগে গণজাগরণ মঞ্চের কথা বলে আপনার ফাঁসি 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 চাই এ ধরনের স্লোগান দিয়ে মব সৃষ্টি করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা কিংবা প্রভাবিত করা, সে ধরনের একটা পরিবেশ তৈরি হয়েছিল। প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বলেছিলেন যে মাননীয় বিচারক, এই ট্রাইব্যুনাল যেন কন্টিনিউ করে, এই ট্রাইব্যুনালে একদিন শেখ হাসিনার বিচার হবে। এবং দেখেন নিয়তির যে নির্মম পরিহাস, সেটাই কিন্তু হয়েছে। কিন্তু এখন কথাটা হচ্ছে যে যে আপনি ওই সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা কাদের মোল্লার ফাঁসি কিংবা আপনার আজহারুল ইসলাম সাহেবের অ্যাকুইটাল, সেটার সঙ্গে এটার কিন্তু তফাৎটা, একটা মৌলিক তফাৎ যেটা আছে সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা প্রণোদিত আইনেই কিন্তু বা আপনার সংশোধনের মধ্য দিয়ে কিন্তু ওনার বিচারটা হয়েছে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে 60 দিনের মধ্যে আপনাকে আপিল করতে হবে। এখন আপনি যদি বলেন যে স্বচ্ছতার কথা বা অন্য কোনো কিছু, ওনারা তো মনে করেন যে ওনাদেরকে নোটিশ করা হয়েছে, উনি কিন্তু নোটিশের জবাব দেননি। পরবর্তীতে রাষ্ট্রকে নিয়োজিত করতে হয় একজন ডিফেন্স কাউন্সিল হিসেবে। আপনার হিউম্যান রাইটস ওয়াচ বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন, তারা সবাই কিন্তু বলেছে যে ফাঁসির রায়ের বিরুদ্ধে তারা বলেছেন, কিন্তু টোটাল যে মৌলিক রায়টা যেটা, সেটার বিরুদ্ধে কেউ কোনো কথা না, বলেননি। মানবাধিকার সংস্থাগুলো তো বলছে যে অ্যাবসেন্টে, মানে তার অ্যাবসেন্সে বিচার হয়েছে এবং তার পক্ষের আইনজীবী, তার নিয়োজিত আইনজীবী ছিলেন না, এই প্রসঙ্গগুলো তো মানে বলছে, উল্লেখ করছে মানবাধিকার সংস্থাগুলো। ওনাকে নোটিশ করা হয়েছে, উনি আইনজীবী নিয়োগ করেন নাই। কিন্তু আমরা দেখেছিলাম তখন জেনায়েত রাষ্ট্রের খান একটা পান্না, দায়িত্ব যিনি নেই। আসলে মানে যার মুখ চেনা, যে তিনি আওয়ামী লীগের পক্ষে বা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন সময় কথা বলেছেন, অতীতেও বর্তমানেও বলছেন, হুম, হুম। মানে তিনিও কিন্তু আইনজীবী হবার জন্য আবেদন করেছিলেন, তার আবেদনটিও খারিজ হয়ে গেছে। সেটা আমি আমি এই বিষয়টা আমি খুব একটা অবগত নই। আমার কথাটা হচ্ছে যে মনে করেন যে জেরা খান পান্না নিজের থেকে নিজে আপনার ভলান্টিয়ার করেছেন, কিন্তু অ্যাকিউজড হিসেবে শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামাল তারা কাউকে চেয়েছেন এমনটা কিন্তু আমরা জানি না। জেরা খান পান্নার যেটা হয়েছে সেটা হচ্ছে যে উনি ভলান্টিয়ার করেছেন, শেখ হাসিনার নিযুক্ত হিসেবে তিনি কিন্তু আপনার আবেদন করেননি কিংবা নিয়োগ প্রাপ্ত হননি। জি, না তা হন নাই, কিন্তু মানে ওই যে বলছিলাম যে
তার মুখটি চেনা, তিনি বরাবর শেখ হাসিনার পক্ষে বিভিন্ন সময় কথা বলেছেন, ও আগেও আইনজীবী হিসেবেও কাজ করেছেন, মানে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন সময়। সেজন্য বলছিলাম যে মানে তাকেও নিয়োগ করা হয় নাই। এই যে মানে সমালোচনাগুলো হচ্ছে যে তার অ্যাবসেন্সে হয়েছে বা আসামি মানে আইনজীবী নিয়োগ করার সুযোগ পান নাই, আরও একটা বিষয় আলোচনায় আসছে যেটা সমালোচনা জায়গায়। আমি আসলে ডেভিলস অ্যাডভোকেট হিসেবে কিছু কিছু ফ্ল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই, আপনার ব্যাখ্যা জানতে চাই যে এই আদালতের পুরো প্রক্রিয়াটা কি বায়াসড ছিল কিনা, বা মানে আপনি আগেরটা বলছিলেন রাজনৈতিক আমার তো কারণে হয়েছে, কারণ আমার কারণ যেই প্রশ্নগুলো আমি উঠছে, আমি প্রশ্নগুলো উত্থাপন করে দিই, আপনি একবারে বলেন যে এখানে পাবলিক প্রসিকিউটর যারা আছেন বা মানে প্রসিকিউশনে যারা আছেন তারা জামাতের পক্ষের, আগেও যুদ্ধাপরাধীদের পক্ষে তারা ডিফেন্স করেছেন। আইনজীবী হিসেবে, আসামি পক্ষের আইনজীবী হিসেবে তো সেটা রাষ্ট্র নিয়োগ করা, এবং আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, তার যিনি আইনজীবী তিনিও শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনিরের চেম্বারের আইনজীবী, তিনিও মানে সেই হিসেবে জামাতের আইনজীবী হিসেবে পরিচিত। সেক্ষেত্রে মানে একটা একটা বায়াসনেসের বিষয় পাওয়া যায় কি না, এমনকি এই আদালতের মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপদেষ্টা, এখন প্রধান চিফ উপদেষ্টা হিসেবেও আছেন টবি ক্যাডম্যান, দেখছিলাম মানে যারা আগে ঠিক অন্য পক্ষে ছিলেন এখন এই অবস্থায়। টবি ক্যাডম্যান কখনো বাংলাদেশে আসতে পারেন, আগের সরকার তাকে কখনো অ্যালাউ করেন। কারণ আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, আপনি যখন কোনো গ্রসারি শপে যান তখন কি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন? আওয়ামী লীগ করলে আপনার কাছে সদাই বিক্রি করবো না। কিংবা বাংলাদেশের কোন রাস্তার ফুটপাতে চা বিক্রি করেন, সিগারেট বিক্রি করেন, বিক্রেতা এবং ক্রেতা কারো মধ্যে কি কখনো কথোপকথন শুনেছেন যে আপনি আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, আপনার কাছে আমি বিক্রি করব না? আইনজীবী কিংবা ডাক্তার পেশায় তাদের যে প্রফেশনাল যে একটা আছে, কমিটমেন্ট আছে, সেটা যেই আসুন না কেন তার কাছে সবাই সমান। ঠিক তেমনটা এখানে ঘটেছে। এখন কে আগে ডিফেন্স কাউন্সিল ছিলেন আর আজকে কে প্রসিকিউশনে আছেন, এটা বিচার্য বিষয় নয়। প্রফেশনাল যেই যোগ্যতাটা আমার, সেই হিসেবে কিন্তু আমি রিপ্রেজেন্ট করব রাষ্ট্রকে কিংবা বিবাদীকে। ঠিক তেমনটাই ঘটেছে এখানে, এমন কোনো কিছুর ব্যত্যয় কিন্তু ওই ঘটেনি। যে একটা মাঝখানে আবার যেমন স্কাইপি কেলেঙ্কারি যুদ্ধাপরাধের বিচারের সময় সেটা খুব আলোচিত হয়েছিল, সমালোচিত হয়েছিল। এখনও দেখা যাচ্ছে যে ওই এটা তো লাইভ সম্প্রচার হয়েছে, তার একটা অংশ যেটি আনুষ্ঠানিকতার বাইরে একটা অংশ, সেখানে শেখ হাসিনার আইনজীবী এবং বিচারকের সাথে কথা হচ্ছে, সেখানে শেখ হাসিনার আইনজীবীকে বলছেন বিচারক যে আপনি তো মিডিয়ার সামনে এরকম কথা বলেন, তিনি বলছেন যে স্যার আমার না বলে উপায় কি, যদি না বলিয়ে যদি তাহলে তো বলবে কেমন আইনজীবী নিয়োগ করছেন যে তার মানে আসামির ফাঁসি চায়, তখন মানে আমারও বদনাম হবে, মানে বিচারকেরও বদনাম হবে, এরকমটা বলছিলেন, প্রশ্ন উঠবে, এবং তখন একটা হাসাহাসি হচ্ছিল আদালতে। তো এই বিষয়গুলো কি প্রতিফলন ঘটায়? বিষয়টা হচ্ছে যে যদি আমি কি বললাম না না বললাম, তাতে কি ম্যাটেরিয়াল কোনো আপনার এফেক্ট হয়েছিল বিচার কার্যে? আমার কাছে তা মনে হয় না। এই যে বিচার হয়েছে, এখানে তো আপনার যে চৌধুরী আব্দুল্লাহ মাহমুদ, যিনি আপনার পুলিশের আইজিপি ছিলেন, যিনি রাজসাক্ষী হয়েছেন, ওনার অনেক ব্যাপার সাবস্টেন্সিয়েট করেছে এই টোটাল ট্রায়াল প্রক্রিয়াটাতে। তারপরে যেটা জাতিসংঘ একটা প্রতিবেদন দিয়েছে, ও জাতিসংঘ তো জামাত কিংবা বিএনপি কিংবা এনসিপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করেন না। তো সেদিক থেকে অনেক বেশি স্বচ্ছ ছিল এই বিচার প্রক্রিয়াটা। কথাটা হচ্ছে যে আওয়ামী লীগ নেত্রী কিংবা আসাদুজ্জামান খান কামাল, তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল, তাদেরকে নোটিশ ইস্যু করা হয়েছিল, আদালত সামন্স ইস্যু করেছিলেন। ওনারা ওনাদের নিজেদের নিয়োজিত বা নিযুক্ত কোনো আইনজীবী নিয়োগ করেননি। তো সেক্ষেত্রে এই ধরনের কথাবার্তা বলার বোধহয় কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আর দ্বিতীয়ত, এই বিচার প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল। জুলাই আগস্ট পরবর্তীতে আপনার মানুষের একটা কথা ছিল যে প্রথমে বিচার হতে হবে, নির্বাচনের আগে সংস্কার হতে হবে। বিচারেরও প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সংস্কারেরও অনেক বেশি অগ্রগতি হয়েছে। সেদিক থেকে আমি মনে করি যে এই বিচার প্রক্রিয়ার মধ্যে খুব একটা বেশি আপনার কোনো কিছু ব্যত্যয় ঘটেছে আমি মনে করি না। বলা একটা হচ্ছে জিনিস বিচার মনে প্রক্রিয়া, রাখবেন, জি শেষ করবেন, জি। জি, বলা হচ্ছে যে বিচার বিচার প্রক্রিয়া প্রক্রিয়াটা খুব হ্রাস হয়েছে, আমি তাহলে প্রশ্নটা করেই দিই, হ্রাস করা হয়েছে, এটি একটা ফ্ল হিসেবে ধরা হচ্ছে, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? হ্রাস বলতে কি আপনি বলতে পারেন যে খুব দ্রুততার সঙ্গে? হুম হুম। এটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল। জাস্টিস ডিলাইড, জাস্টিস ডিনাইড বলে একটা কথা আছে। জাস্টিস হারি, আবার জাস্টিস এটাও আছে, বেরিডও আছে, জি।
হ্যাঁ, জাস্টিস হারিড জাস্টিস বারিড বলেও কথা আছে। 15 মাস কি আপনি মনে করেন না যে রিজনেবল? 15 মাস ধরে আমরা তার এই যদি বিচার এই, প্রক্রিয়া চলছে না। জি, হুম। তাই আচ্ছা, চলেছে। জি, আমি আসলে চিফ প্রসিকিউটরের মন্তব্যকে রেফার করি। তিনি বলছেন, তিনি 30শে আগস্ট গুলশানের একটি হোটেলে গুম সংক্রান্ত তদন্ত কমিশন সেই একটা আলোচনা সভায় তিনি বলছেন যে, আমি কোট করছি, আগামী নির্বাচিত সরকার জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত অপরাধ এবং গুম খুন সহ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে অগ্রসর হবে কি না সেজন্য তাড়াহুড়ো করতে হচ্ছে। ফলে যতটা নিখুঁতভাবে এই কাজটা করা দরকার ছিল তা কিন্তু আমি হয়তো করতে পারবো না, অনেক বেশি হ্রাস করতে হচ্ছে। মানে এটা যে করতে না, হচ্ছে, নিখুঁতভাবে যে করতে পারবেন না তিনিও তো বলছেন। আমি আপনাকে একটা কথা বলি। একটা খুন হলো, খুনি যিনি, তিনি ধরা পড়ার পরদিন যদি বলেন যে আমি খুন করেছি, হুম। অ্যাডমিট হয়ে গেল, তাহলে কি আপনি মনে করেন যে আর কোনো কিছু প্রয়োজন আছে? নিঃসন্দেহে না। সো বিচার প্রক্রিয়া প্রত্যেকটা পর্যায়ে হুম। নির্ভর করে তার কি অবস্থার পরিপ্রেক্ষিতে এই বিচার কার্যটা সম্পন্ন হয়েছে। কোনো কোনো বিচার দেখা গেছে 2 বছর 3 বছর লেগে যায়। সেটা লাগে প্রসিকিউশনের জন্য, ইনভেস্টিগেশনের জন্য, বিভিন্ন কারণে। পৃথিবীতে নজির আছে 40 বছর পরেও দেখা গেছে যে এমন হয়েছে যাকে আপনি কনভিক্ট করেছেন তাকে অ্যাকুইটাল দেয়া হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন বা বিভিন্ন দেশে এ ধরনের ঘটনা ঘটেছে যে 40 বছর পর, 50 বছর পর নতুন এভিডেন্স অ্যাডিউস হয়েছে যে একজন মানুষকে দোষী সাব্যস্ত করে এক্সিকিউট করা হয়েছে, যে তার এক্সিস্টেন্স পৃথিবীর বুকে নেই, যাকে এক্সিকিউশন করা হয়েছে 40 বছর আগে, 50 বছর আগে, কিন্তু তার অ্যাকুইটালটা দেয়া হয়েছে যে নতুন এভিডেন্স আসার প্রেক্ষাপটের কারণে। এক্ষেত্রে মনে করেন যে আমি মনে করি যে 14-15 মাস আপনি কে কি বললেন, আমাকে তাড়াহুড়ো করতে হচ্ছে, কেন তাড়াহুড়ো করতে হবে? আমি তো একজন রাজসাক্ষী পেয়েছি। হুম। প্রথম কথা এটা। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এইটাকে ফ্যাসিলিটেট করেছে যেটা, সেটা হচ্ছে যে আপনার জাতিসংঘের যে প্রতিবেদন দেয়া হয়েছে, যে অ্যাট্রোসিটি গুলো সংঘটিত হয়েছে, সেটাতে মনে করেন সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার সরকারের যারা মনে করেন যে মুখ্য নিয়ামক হিসেবে কাজ করেছেন অ্যাট্রোসিটি গুলোকে প্রতিপালন করার জন্য, তাদের বিরুদ্ধে মনে করেন যে সাক্ষী প্রমাণের তো কোনো খুব বেশি আর প্রয়োজন ছিল না। জি, রাজসাক্ষী প্রসঙ্গটাতে আমি আরেকটু কথা বলবো, কিন্তু আপনি সুপিরিয়র রেসপন্সিবিলিটির প্রসঙ্গ বলছেন এখানে। মানে আবারও সেই ডেভিলস অ্যাডভোকেটের যে প্রশ্নগুলো উঠছে সেগুলোকে আমি অ্যাকুমুলেট করে আপনার সামনে আনছি যে, ধরুন এই সম্প্রতি গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, এনসিপির মার্চ টু গোপালগঞ্জকে ঘিরে, সেখানে সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ যৌথ বাহিনীর অভিযানে সেখানে 5 জন নিহত হলেন এবং সেখানেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে, যেটি ভিডিওতে দেখা যাচ্ছে যে গুলি করা হচ্ছে, পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে গুলি করা হচ্ছে, যদিও তারা বলছেন যে লেথাল ওয়েপন ব্যবহার করা হয় নাই, কিন্তু এটার ভিডিও চিত্র দেখা যাচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো সেই কথা বলছে, গণমাধ্যমে বলছে। সেক্ষেত্রে কি, এবং আমরা দেখলাম যে আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রী তারা বসে বসে বিষয়টা মনিটর করছেন, তারা কি সুপিরিয়র রেসপন্সিবিলিটি পাবেন? প্রধান উপদেষ্টা কি সুপিরিয়র রেসপন্সিবিলিটি পাবেন? বা ধরেন যখন আপনাদের আমলে অপারেশন ক্লিন হার্ট হলো, মওদুদ আহমদের বইতে দেখছিলাম যে 65 জনের মতো মানুষ সেখানে 2.5 মাস থেকে 2.5 মাসের বেশি হয়তো সে সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, পরবর্তীতে যাদেরকে ইন্ডেমনিটিও দেওয়া হয়েছে। সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে বেগম খালেদা জিয়া এটার জন্য মানে দায়ী হবেন, অভিযুক্ত হবেন? দেখেন, এক একটা সময় এক একটা পরিস্থিতিকে মোকাবেলা করতে হয়। কোনটা রিজনেবল ছিল এবং কোনটা জনগণ একসেপ্ট করে নিয়েছে, হুম। সেটাও কিন্তু একটা বড় বিষয়। না, জনগণ একসেপ্ট করা তো আইন, বাংলাদেশের এখানে জন্য, আইনের না জায়গা না না, না, আমি তাই না? আপনাকে আইনের বলি তো না, আলাদা দেখেন ব্যাপার। দেখেন দেখেন, শেষ করবেন, জি জি, পিপলস উইল বলে একটা কথা আছে। নিশ্চয়ই। পিপলস উইল এবং পিপলস সেন্টিমেন্ট বলে একটা কথা আছে। যখন আপনি অপারেশন ক্লিন হার্টের তকমাটা দিলেন, তার আগে 96 থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশ ছিল সন্ত্রাসের জনপদ। ওটা একটা বড় বিষয় ছিল। সে সময় দেখা গেছে যে এই যে ক্লিন হার্ট কিংবা ক্রস ফায়ারের পক্ষে রাজপথে মিছিল হয়েছিল, আপনাকে ওটা ভুলে গেলে চলবে না। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই বিষয়টা তো আওয়ামী লীগও কখনো আনেনি। 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা কিন্তু কখনো আনেনি, অর্থাৎ আনডিসপিউটেড ছিল। না, এখন আপনি আওয়ামী লীগ বলতে পারেন এনেছিল যে যে এক্সট্রা জুডিশিয়াল, ইন্ডেমনিটির দেওয়ার বিরুদ্ধে কথা হয়েছিল আওয়ামী লীগ আমলে। সেটি নিয়ে সম্ভবত আদালতেও কিছু একটা এসেছিল, ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু আমার মনে আছে যে এই না, বিষয়ে আলোচনা হয়েছিল, আমরা যদি আলোচনা করেছিলাম। যদি যদি আদালতে এসে থাকে তাহলে সেটা আদালতে নিঃসন্দেহে আপনার মনে করেন যে আপনার এটাকে করা হতো, ওভারটার্ন করা হতো। কিন্তু আমার প্রশ্নটা সেটা ছিল করা হয়নি। সুপিরিয়র রেসপন্সিবিলিটি, যে এটার হ্যাঁ, আদেশদাতা বা সুপিরিয়র এটাকে রেসপন্সিবিলিটি ফ্যাসিলিটেট কথাটা করার তো জন্য। আপনি বললেন,
সুপিরিয়র রেসপন্সিবিলিটির কথাটা আপনি বললেন, সুপিরিয়র রেসপন্সিবিলিটিটা জনগণ দ্বারা সাপোর্টেড হতে হবে। আপনি আমি মুখে বললে হবে না, গায়ের জোরে কোনো কিছু করলে হবে না। আইন কি সেই এরকম যে জিনিসটা জনগণ দ্বারা জনগণ সাপোর্টেড? দ্বারা, মানে জনগণ দ্বারা সাপোর্ট হলে, মানে জনগণ যদি বলে মেরে ফেলো, তাহলে তো মব, জনগণ বলছে মেরে ফেলো, তার মানে ওটা জায়েজ হয়ে যায় আইনটা কাদের জন্য? জনগণের জন্য। কিন্তু তারপরেও তো আইন কিছু সুনির্দিষ্ট আইনের বিধান থাকে, যেটি আসলে মানে বলা দেখেন, হয়। জি। আজকে যে রুল অফ ল। কথাটা বললেন আপনি, এই যে প্রসঙ্গটা কেন আনলেন, মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি ছিল আপনার ক্যাপিটাল পানিশমেন্ট, যেটা ছিল সেটা ছিল লাইফ ইমপ্রিজনমেন্ট। সেটা কারা করেছেন? ক্যাপিটাল পানিশমেন্টে ডেথ পেনাল্টি কে এনেছিলেন? শেখ হাসিনা। প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বলেছিলেন যে মাননীয় ট্রাইব্যুনাল, লেট দিস ট্রাইব্যুনাল কন্টিনিউ, একদিন হাসিনার বিচার এখানে হবে, এবং তাই হয়েছে, তাই না? আপনাকে সময়, কাল, প্রেক্ষাপট সমস্ত কিছু বিবেচনা করতে হবে। আইনটা কেন হয়, পানিশমেন্ট কেন হয়, সেন্টেন্স কেন হয়? ডেটারেন্ট হিসেবে। আজকে যদি আমি বলি যে 302 মার্ডার কেস, 3 দিন শুধুমাত্র সাজা হবে, ঘরে ঘরে তখন দেখবেন যে হত্যাকাণ্ড সংঘটিত হবে, ভাই বোন, মা বাপ সবাই মনে করেন যে এর মধ্যে চলে যাবে। তো এটা সমাজের মধ্যে ডেটারেন্ট হিসেবে কিন্তু পানিশমেন্ট বা সেন্টেন্সটা একটা রূপক হিসেবে কাজ করে। তো এই ধরনের ঘটনাগুলো ইতিপূর্বেও ঘটেছে, কিন্তু এখন যে ট্রাইব্যুনালের বিচারটা হয়েছে সেটা অনেকটা আমি মনে করি যে পক্ষপাত তুষ্ট নয়, বরং কিন্তু এরকম যদি মনে করার আন্তর্জাতিক কথাই বলেন, মানদণ্ড। আপনি মনে করছেন এটা, আবার ধরেন যারা আওয়ামী লীগের সমর্থক আছে বা আওয়ামী লীগের নেতাকর্মী আছে, তারা আবার অন্যটা মনে করছেন। মানে মানুষের আচ্ছা, মনে আমি করার একটু বলি। উপরে যেন ডিপেন্ড না করে, এই জন্যই তো ফিক্সড, মানে 4 কর্নার্স অফ পেপার দ্বারা লিপিবদ্ধ থাকে আইনগুলো। খুব ভালো কথা। জামাত ইসলামের অনেক নেতাদের মনে করেন যে ফাঁসির দণ্ড হয়েছিল, দণ্ড কার্যকর হয়েছিল। দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় যখন হয়েছিল তখন 200-র উপরে তাদের নেতাকর্মী নিহত হয়েছিলেন, কিংবা শহীদ হয়েছিলেন, কিংবা আত্মাহুতি দিয়েছিলেন। আওয়ামী লীগ নেত্রীর এই রায়ের পরে একজন আওয়ামী লীগের নেতা বা বাংলাদেশের কোনো নাগরিক শহীদ হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিংবা আত্মহত্যা করেছেন, আত্মাহুতি দিয়েছেন ওনার জন্য? আমরা জানিনি, শুনিনি। আপনি যদি জেনে থাকেন আপনি জানাবেন। বুঝে নিতে হবে, আওয়ামী লীগের নেতা কর্মীরাও ওনার যে পাপের প্রায়শ্চিত্তের জন্য এটা দরকার ছিল সেটাকে মেনে নিয়েছেন। এভাবে করে কি আসলে আইনের ব্যাখ্যা হয়, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম? আইনের ব্যাখ্যাটা এটাই হয়, সমাজের চাহিদা অনুযায়ী কিন্তু আইন। আইন কিন্তু যারা আইনবেত্তা তারা কিন্তু রচনা করেন না, তারা সমাজের প্রেক্ষাপট বিবেচনা করেই কিন্তু আইনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে থাকেন, আইন রচনা করে থাকেন। যখন কোনোটা কার্যকর হয় না তখন নতুন আইন করে থাকেন। প্রতিনিয়ত আইন আপনার কি বলে এটাকে, আমরা অ্যাডাপ্টেশন বলে একটা কথা বলি, অভিযোজন বলি, প্রাকৃতিক অভিযোজন বলি, সেটাকে নতুন করে করা হয়। এটা যদি না হয়, কভার করে না করে, তখন নতুনটাতে যায়, আরেকটাতে যায়, একটার পর একটা। এটা পরিবর্তনশীল। তো সে ধরনের একটা অবস্থা আমরা পরিলক্ষিত করছি। মানে মানুষ চাইছে বলেই মানে কিছু জায়েজ হয়ে যাচ্ছে, মানুষ চাইছে না বলেই জায়েজ হচ্ছে না। যেমন আমার মনে আছে আওয়ামী লীগ আমলে জাতীয় পার্টির একজন এমপি, নামটা মনে করতে পারছি না, খুবই প্রমিনেন্ট, তিনি বলেছিলেন যে ধর্ষণের জন্য ক্রস ফায়ার করা উচিত। তখন এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে, একটা সময় খুব ধর্ষণ বেড়ে গেল। তখনও এটা আলোচনা হয়েছে যে এটা মানুষ চাইলেই কি এটা হবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি করা যাবে? মানে মানুষ চাইলেও না, তো আসলে হয় না, আইনে তো না, থাকতে হয়। না, 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 আমি আমি ওই জায়গাতে যাব না। আমি আপনাকে একটা কথা বলি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কখনো সমর্থনযোগ্য নয়। আপনাকে যেটা অপারেশন করতে হবে, ক্লিন যেমন হার্ট সমর্থনযোগ্য। প্রসিকিউশন কিংবা ইনভেস্টিগেশন, সেই সমস্ত এজেন্সিগুলোকে আপনাকে মডার্নাইজ করতে হবে, লজিস্টিক সাপোর্টটা আপনাকে বেশি দিতে হবে, আপনি যেন এভিডেন্স এডিউস করতে পারেন। যেমন এখন দেখেন, সিসিটিভির মাধ্যমে কিন্তু এখন অনেক কিছু হয়। আগে এক সময় মনে করেন যে ক্যামেরা ফুটেজ কিংবা আপনার মনে করেন সিসিটিভি ফুটেজ অ্যাডমিসিবল ছিল না, এভিডেন্স একটা এগুলো ছিল না, কিন্তু এখন হচ্ছে। অর্থাৎ ইকুইপমেন্ট, মডার্ন সায়েন্স যতটুকু মনে করেন যে আপনার অগ্রসর হচ্ছে, তত বেশি মনে করেন যে এভিডেন্স এডিউস হচ্ছে, এবং তত বেশি নতুন নতুন আইন আপনার কার্যকর হচ্ছে। সো এটা ডিপেন্ড করবে প্রত্যেকটা
একটা অবস্থার পরিপ্রেক্ষিতে, এটা আপনি মনে করেন যে এক জায়গায় অবস্থার থেমে থাকবে না, পরিপ্রেক্ষিতে এটা নিশ্চয়ই কিন্তু আইন করতে হবে, আইন অবস্থার পরিপ্রেক্ষিতে বদলানো যায়, কিন্তু আইনে না থাকলে সেটাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করলেও জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ বলে সেটাকে জাস্টিফাই করা যায় আইনের বা আদালতের চোখে, আইনের চোখে। যতক্ষণ পর্যন্ত আইন নতুন করে কডিফাই না করা হবে, যতক্ষণ পর্যন্ত মডিফাই না করা হবে, ততক্ষণ পর্যন্ত সেটা আইন হবে না। হুম। এক সময় ছিল এভিডেন্স অ্যাক্টে যে কোন কোন বিষয়টা অ্যাডিউস করা যাবে, কোন এভিডেন্স অ্যাডিউস করা যাবে। আবার পরবর্তীতে দেখা গেছে যে পরিস্থিতির প্রেক্ষাপট বিশ্লেষণ করে নতুন নতুন ধারা সংযোজন করা হয়েছে, যার মধ্যে মনে করেন যে সিসিটিভির ফুটেজের কথা আমরা বলেছি, টেলিফোন কনভারসেশনের কথা আমরা বলেছি, আপনার মনে করেন সোশ্যাল মিডিয়ার যে সমস্ত বিষয়গুলো আছে, অনেক সময় দেখা যাচ্ছে অ্যাডমিট করা হয়, সেই সমস্ত বিষয়গুলো সংযোজন করা হয়েছে। এটা তো হুট করে আপনি করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আইন না হবে ততক্ষণ পর্যন্ত আপনি সেটা কার্যকর করতে পারবেন না। তাহলে এমনকি সেটা সেখানে এক্সট্রা জনগণের জুডিশিয়াল ইচ্ছা হবে। থাকলেও তো করা যাবে না, তাই না? আইনে তো আগে কার্যকর হতে হবে, মানে অ্যাডমিটেড হতে হবে। না না, জনগণের ইচ্ছার আর প্রতিফলনটাই কিন্তু আইন। আইন, কিন্তু সেটা তো আগে করতে হবে, আইনে জনগণ লিপিবদ্ধ যেটা করতে হবে। চাইবে সেটাকে পরবর্তীতে না, যতক্ষণ পর্যন্ত আপনি আইনে পরিণত না করবেন ততক্ষণ পর্যন্ত হবে না। জি, সেই জন্যই আমি কিন্তু যা জিজ্ঞাসা কিছু করছিলাম, হয়েছে, তাহলে সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো তো আইনে লিপিবদ্ধ করা হয় নাই যে জনগণ চাইলে আইন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা যাবে, তাহলে কেন সুপিরিয়র রেসপন্সিবিলিটি যাবে না? না, ওটা ভিন্ন বিষয়। আপনি যে কথাটা বললেন সুপিরিয়র রেসপন্সিবিলিটি, যেটা সেটা আইনে করার প্রয়োজন নেই। সেটা আপনি কতটুকু দায়ী বা না দায়ী, সেটা আপনার মনে করেন সুপিরিয়র রেসপন্সিবিলিটি দ্যাট কামস উইথ ইয়োর অফিস, এটা পরিষ্কার কথা। এখানে আইন বা বেআইনি কোনো কিছু নেই, কারণ আপনাকে আইনের মাঝখানে যখন আনতে হবে, আইনের পেরিফেরিতে যখন আনতে হবে, যেমন মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনি অর্ডার দিয়েছিলেন, কাকে দিয়েছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে। স্বরাষ্ট্রমন্ত্রী কাকে বলেছিলেন? আইজিপি কে, তাই না? তো আইজিপি রাজসাক্ষী হয়েছেন, যার কারণে মনে করেন ওই সুপিরিয়র রেসপন্সিবিলিটি অনুযায়ী আপনার প্রধানমন্ত্রীকে টানা হয়েছে, তাই না? মানে আমি ঠিক এই কিন্তু আপনি প্রশ্নটাই যে করছিলাম, কথাটা বললেন, একইভাবে সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে গোপালগঞ্জের ঘটনার জন্য সেখানে হয়তো অল্প কিছু 5 জন মানুষ মারা গেছেন, এখানে হয়তো অনেক বড় অ্যামাউন্টের, মানে সংখ্যাটা অনেক বড়। বা ধরেন বিএনপির আমলে সেখানে হয়তো 65 জনের মতো মানুষ মারা গেছেন, কিন্তু মানে মানুষ তো মারা গেছেন, প্রাণহানি তো হয়েছে, সেখানেও সুপিরিয়র রেসপন্সিবিলিটি টানা যাবে কি না? দেখেন, একজন মানুষ মারা যাক আর 100 জন মানুষ মারা যাক, ঘটনা কিন্তু একই, হত্যাকাণ্ড, তাই না? কিন্তু কথাটা হচ্ছে যে কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে সেটা হয়েছে, কোন পরিমাণ, কি আইনি হয়েছে পরিমাণ না মনে বেআইনি করেন আপনার। হয়েছে? দেখেন, আইনি কিংবা বেআইনি এই কথাটা, বিষয়টা ভিন্ন বিষয়। এখানে ডিফেন্সের একটা বিষয় আছে, সেলফ ডিফেন্সের একটা বিষয় আছে, কিংবা জনগণের নিরাপত্তা রক্ষার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো কর্মকাণ্ড করে থাকে, তাহলে সেখানে মনে করেন যে ইন্ডেমনিটি বা ইমিউনিটি তাতে থাকবেই। আপনি তো এটা জাস্টিফাই করতে পারবেন না। যাক, আমি এই প্রসঙ্গে একটু যাই, সেলফ ডিফেন্সের কথা বলছেন, এখন আমরা দেখলাম যে সিএমপি কমিশনার, ডিএমপি কমিশনার তারা বলছেন যে অস্ত্রধারী দেখামাত্র গুলি বা ব্রাশ ফায়ার করতে হবে, দুঃখিত, কেউ বাসে আগুন দিতে আসলে বা ককটেল বিস্ফোরণ করতে আসলে দেখামাত্র গুলি করতে হবে, এবং তারপর আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টাও সেটাকে জাস্টিফাই করছেন এই সেলফ ডিফেন্স বা জানমালের রক্ষার কথা বলে। আমরা যখন আওয়ামী লীগ আমলে যখন এই বিষয়গুলো হচ্ছিল, বা তারপরেও মানে অভ্যুত্থানের পরবর্তী সময়ের কথা বলছি, তারাও বলছেন যে জানমালের রক্ষা করতে মানে ইয়েগুলোতে আগুন দিলে, মেট্রো রেল বা এই বিষয়গুলোতে আগুন দিলে, সরকারি স্থাপনা, পাবলিক প্রপার্টি নষ্ট করলে, জানমালের ক্ষতি হলে ব্যবস্থা নেবে না পুলিশ, এই ডিফেন্সটা তারাও বলছে, যেটা এখন মানে এই পক্ষের মুখ থেকে, মানে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে শুনলাম বা আপনার কাছ থেকেও শুনছি সেলফ ডিফেন্সের কথাটা, মানে পার্থক্য হচ্ছে। সেলফ ডিফেন্সটা প্রপোর্শনাল হতে হবে, রিজনেবল হতে হবে। দেখামাত্র কি গুলি করলে পরিমাণ সেটা রিজনেবল ফোর্স, মনে হচ্ছে? না আমি তো তা বলিনি, আমি এই জন্য বললাম যে সেটা রিজনেবল হতে হবে, প্রপোর্শনাল হতে হবে। আমি আপনাকে একটা ঘুষি দিলাম, আপনি আমাকে একটা ঘুষি দেবেন, এ পর্যন্ত। আমি আপনাকে ঘুষি দেবো তার মানে এই না যে আপনি আমাকে পিস্তল দিয়ে গুলি করে হত্যা করবেন, আমি সেটা সমর্থন করি না। একজন আইনজীবী হিসেবে কিংবা একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এটা সমর্থন আইন করি কি না। করে? আইন করে সমর্থন? No, নিঃসন্দেহে না, তাহলে ওই যে দেখামাত্র নিঃসন্দেহে গুলি না। করার নির্দেশ, ব্রাশ ফায়ার করার নির্দেশ, সেটা কি আইন সমর্থন করেন? স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু সমর্থন করছেন। এখন কথাটা হচ্ছে যে কতটুকু মনে করেন যে আপনার ইনজুরি বা ড্যামেজ অন্যদের প্রতি ইনফ্লিক্ট করবেন, তার উপরে কিন্তু ডিপেন্ড মানে সেটা ডিপেন্ড করবে। যেমন আপনি কামান নিয়ে আসলেন অবৈধভাবে আমার উপরে আক্রমণ করার জন্য, তখন আপনাকে কি করা উচিত? আপনাকে কি আমি ঘুষি দিব? নিঃসন্দেহে না, রিজনেবল ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে।
আপনি সেটা কি এই বক্তব্যে রিজনেবল পরিস্থিতির ফোর্স উপরে অ্যাপ্লাই করার ডিপেন্ড বার্তা করে। পাচ্ছেন? আপনি আসলে কি বার্তা পাচ্ছেন আইনজীবী হিসেবে যদি জিজ্ঞাসা করি যে না না, আমি একটা কথা বলেছি, আমি একটা কথা বলেছি তো, আপনি যদি আমার কাছে ট্যাঙ্ক নিয়ে আসেন কিংবা আপনি পিস্তল নিয়ে যদি আসেন, অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে যদি আসেন, তখন আমি কি করব? আপনি বলেন। মানে তখন কি মানে অস্ত্র পানি, নিয়ে আসছে বলে তাকে গুলি করে দেব, এটা আমার সেলফ ডিফেন্স হবে? না আপনি পানি পড়া দেবেন, ফু দেবেন, তাই না? আপনি পানি পড়া দেবেন কিংবা ফু দেবেন, এই তো, আরেকজন নিবৃত্ত হয়ে যাবে। মানে খুব অদ্ভুত ব্যাপার, মানে যখন আমাকে যদি আওয়ামী শুনেন, লীগের লোকজন আমাকে এই যদি কথাগুলো বলেন যে যে কেউ যদি আপনাকে মারতে না আসে, না, পুলিশ যখন পুলিশকে পিটিয়ে হত্যা করছে তখন কি করবেন আপনি? তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করবেন? মানে যখন তাদেরকে এই প্রশ্নগুলো করি তখন তারা এই উত্তরটা দেন, যখন আপনাকে কেউ গুলি করে পুলিশকে মারতে আসবে, পুলিশ কি ফুলের মালা দেবে? পুলিশকে কেউ গুলি করে মারতে এসছে, আমি এই ধরনটা শুনিনি তো। মানে অভ্যুত্থানে আমি তো পুলিশ এটা নিহত হন শুনিনি। নাই? পুলিশ সদস্যরা? পুলিশ নিহত হয়েছেন, গণপিটুনিতে নিহত হয়েছেন। হ্যাঁ, তখন পুলিশ কি করতে কারণ পারত? শোনেন, পুলিশের যে অ্যাট্রোসিটিটা ছিল, সেটা সেটা যে কোনোভাবেই জায়গায় জাস্টিফাইড ছিল, না। জনগণের মাঝে যে ক্ষোভ যেটা তৈরি হয়েছিল, কারণ তার আগে তো পুলিশ একচেটিয়া করে গেছে। আপনি তো গণ অভ্যুত্থানের কথা বলছেন। গণ অভ্যুত্থান এক জিনিস, প্রথম কথা হচ্ছে গণ অভ্যুত্থান এক জিনিস, আর নর্মাল কর্মকাণ্ড আরেক জিনিস, হরতাল অবরোধ সেগুলোতে আরেক জিনিস। আপনি তো একটার সঙ্গে আরেকটা মেলালে হবে না তো। মানে এখানে আপনি তাহলে যদি মনে করেন যে গণ অভ্যুত্থানকে আপনি এত আন্ডারমাইন করছেন তার কেন? মানে এখানে আসলে মানে কেউ যদি আগ্নেয়াস্ত্র নিয়ে আসে, অস্ত্রধারী কেউ আসে, বা যদি কেউ বাসে আগুন দিতে আসে বা ককটেল বিস্ফোরণ করে, তাদেরকে গুলি দেখা মাত্র গুলি করা যাবে, মানে এটি আইনি হবে? দেখেন, আমি একটু বলি, ককটেল বিস্ফোরণ কিংবা অগ্নিসংযোগ করতে আসছেন, সে জায়গাতে তাকে আপনি আটক করবেন। কিন্তু আগ্নেয়াস্ত্র নিয়ে যখন আমাকে হামলা করতে আসবে, তখন সেটার বিচারটা বিবেচনাটা ভিন্নভাবে হবে। আমি ওটাকে সমর্থন করি না যে কেউ মনে করেন যে অগ্নিসংযোগ করতে এসছেন কিংবা আপনার ককটেল বিস্ফোরণ ঘটাতে এসছেন, তার জন্য তাকে হত্যা করব, কিন্তু বলছেন সেটা তো, আমি সমর্থন মানে করি না। পুলিশের পক্ষ থেকে এরকম বলছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সমর্থন করছেন। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য প্রসঙ্গে আপনি কি বলবেন, যে এটিও সেলফ ডিফেন্স বা জানমালের রক্ষার ক্ষেত্রে যদি কেউ যানবাহনে আগুন দিতে আসে বা আমি ককটেল বিস্ফোরণ পরিষ্কার করে? কথা বলি, প্রপোর্শনাল হতে হবে। যে কোনো কিছু আপনার রিজনেবল এবং প্রপোর্শনাল হতে হবে, এটা আমি বলছি। এখন উনি কোন প্রসঙ্গে বলেছেন, কোন প্রেক্ষাপটে বলেছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু পরিষ্কার কথা, আইনের কথা হচ্ছে যে আপনার যতক্ষণ পর্যন্ত আমার জীবনহানি না ঘটানোর মতো কোনো ঘটনা না ঘটে, ততক্ষণ পর্যন্ত আমি অন্যের জীবনহানি ঘটাবো না। এটাই হচ্ছে যে আইনের ম্যাক্সিম। জি, কিন্তু দেখা মাত্র গুলির নির্দেশনা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এটা আসলে জানমালের রক্ষার্থে বা এটা সেলফ ডিফেন্স, এই প্রসঙ্গটা তিনি বলছেন। এই জন্যই আমি আসলে দেখেন, স্পষ্ট হতে আমি চাইছিলাম। একটু বলে নেই আপনাকে, নিশ্চয়ই। এই কথাটা অনেক সময় আমরা পলিটিক্যাল রেটরিক থাকে, ওই সেম জিনিসটাই মনে করেন যে ওনারা করেছেন, ওই রেটরিকটা অ্যাপ্লাই করেছেন, যার কারণে বাংলাদেশে মনে করেন যে শেখ হাসিনার ফাঁসির আদেশ হওয়ার পর আওয়ামী লীগের একজন নেতাকর্মীকেও আত্মাহুতি দিতে দেখা যায়নি। পক্ষান্তরে যখন জামায়াতের নেতাদের ফাঁসি হয়েছিল, যেমন দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশ হওয়ার পরে 200-র উপরে মনে করেন যে তাদের নেতা শহীদ হয়েছেন বা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিংবা আত্মাহুতি দিয়েছেন। কিন্তু ঘৃণিত মানে প্রধানমন্ত্রী তখন শেখ একটা হাসিনা সহিংস পরিবেশ সৃষ্টি ফাঁসির হয়েছিল। রাহ হয়ে, যেটাই হোক না কেন, আপনার সহিংস বলেন বা আবেগ বলেন, আপনি সহিংস কেন বলছেন? আবেগ হতে তখন পারে, একটা গুজব তৈরি হয়েছিল, ইমোশন হতে চাঁদে পারে। দেখা গেছে সাইদিকে, সেই মানে তাকে। তো চাঁদে দেখা গেল তো সেটা তো আবেগের কথা, তাই না? কবি চাঁদে যায় কল্পনা দিয়ে, বিজ্ঞানী চাঁদে যায় রকেটে, জামাত ইসলাম গেছে আবেগে। সমস্যা আছে আপনার? না বা তো এই জনগণের আবেগে সমস্যা আছে? যখন শুনেন, এখন যদি কেউ যানবাহনে আওয়ামী আগুন লীগ দেয়, তাহলে নেত্রী, সেই আবেগে শুনেন, আপনি আওয়ামী ধরেন লীগ কেন? নেত্রীর মানে ফাঁসি হয়েছে, আওয়ামী লীগ নেত্রীর ফাঁসি হয়েছে, একজন নেতা কর্মীও রাস্তায় আসেন নাই না, কেউ কেউ আপনার তো হত্যাকাণ্ডের মিছিল শিকার করছে, হতে। তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কেন? আবেগে নেমেছেন, ধরেন কেন তাহলে? কোথায় পেয়েছেন আপনি মিছিল হয়েছে? মিছিল হয় নাই, কোন বিভিন্ন জায়গায় জায়গায় পেয়েছেন? মিছিল হয়েছে, কোথায় তাদেরকে হয়েছে গ্রেপ্তারও তো হয়েছে। ওইগুলি? আমরা তো জানি না, আমরা তো দেশে থাকি, আমরা তো শুনিনি, আমরা তো দেখিনি। আমাকে সুইসাইড করেছে কেউ, না, আত্মাহুতি দিয়েছে কেউ? সুইসাইড তো কেউ করেন নাই, কিন্তু বিভিন্ন জায়গায় বাসে আগুন আহারে, দেওয়ার ঘটনা এত বড় ঘটেছে। নেত্রী 15 বছর ধরে দেশ শাসন বাসে করলো, আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, মিছিল হয়েছে এবং নেতাকর্মীদের তো গ্রেপ্তারও করা সেটা হয়েছে। কি আওয়ামী লীগ করেছে আপনি বলতে চান? তাহলে কারা করেছে? না অন্য কেউ সুযোগ নেওয়ার জন্য করেনি বলেন? কারা করেছে? আপনি ধরে নিলেন কেন তারা আওয়ামী লীগ করেছে? তাহলে কারা করেছে? শোনেন,
শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘৃণা এত বেশি যে একটা মিছিল করতেও আসে না। যারা এই বাসে আগুন দিয়েছে কিংবা আপনি মনে করেন যে ককটেল বিস্ফোরণ ঘটেছে, ওই 25,000 টাকা দিলে বাসে আগুন, 500 টাকা দিলে একটা ককটেল ফোটানো, 8,000 টাকা দিলে মিছিল করা। আপনি খুঁজে পাচ্ছেন আওয়ামী লীগ কোথায়? খুঁজে পেয়েছেন আপনি আওয়ামী লীগ? তার মানে এই আওয়ামী লীগ রেটটা আছে, আমি রেটটা নিঃসন্দেহে জানা। অস্বীকার করি না, আমি নিঃসন্দেহে অস্বীকার করব না। আমি একটা কথা বলি, আওয়ামী লীগের 15% 20% মনে করেন যে সমর্থক বাংলাদেশে আছে, থাকবে, তারাও কিন্তু আসছেন না, কারণ তাদের নেত্রী তাদেরকে ফেলে নিয়ে বিদেশ চলে গেছেন এবং উল্টা তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন বারবার বিভিন্ন কথাবার্তা বলে। আপনি যদি বলেন যে ডেডিকেশন, কনভিকশন, ইমোশন এগুলো যদি থাকতো তাহলে বাংলাদেশে আরো অনেক কিছু হতো। এই যে আমি দেখছিলাম প্রথম আলোতে কিছুই হয়। আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মানে এটা একদম এই সময় না, ফাঁসির আদেশ দেওয়ার পরে, মানে বিভিন্ন কয়েকদিনের মধ্যেই ঘটনাগুলো বলছিলাম যে আগে পরের ঘটনা, 244 জন গ্রেপ্তার, নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল করা, 46 জন গ্রেপ্তার, এটা নিউজ 24, আগেটা বলছিলাম প্রথম আলো, মানে এরকম দেখছি আপনারা মানে বলছিলেন যে আওয়ামী লীগের 46 জন গ্রেফতার, আওয়ামী লীগের তো 46 লাখ গ্রেফতার হওয়ার কথা ছিল। 5 46 দিন জন আগে নিয়ে এত আত্মতৃপ্তি কেন? আত্মতৃপ্তির কথা 46 বলছি না, জন নিয়ে এত আত্মতৃপ্তির আত্মতৃপ্তি কথা, কি আছে? আত্মতৃপ্তির কথা তো নিশ্চয়ই না, কিন্তু আপনি বলছিলেন যে কেউ তো তাহলে নামে নাই, আমি বলছিলাম যে যদি এরা এই নামেন, 46 এরা জন যদি নিয়ে হচ্ছে, আবেগের আপনি বশে আমাকে নামেন তাহলে বলেন, গ্রেপ্তার কেন? শোনেন, বাংলাদেশে আওয়ামী লীগের 2-3 কোটি ভোটার আছে। আত্মতৃপ্তি আমার না আপনার, এটা আপনি ভালো বোঝেন, জনগণ ভালো বুঝবে। 2-3 কোটি ভোটার আছে, মানে তাতে কি, মানে সেটাতে কি বার্তা দিচ্ছেন আমি ঠিক বুঝলাম। না, বার্তা দেওয়ার কিছু না, এটা বাস্তব, কিন্তু তারা আসছে না, তারা আসছে না, কারণ তাদের কাণ্ডারি তাদেরকে ফেলে বিপদগ্রস্ত করে চলে গেছেন। আওয়ামী লীগের তো 20% 30% ভোট ছিল নাকি? এটি একটা কারণ তো বটেই, এটিতে তো নিশ্চয়ই ক্ষুব্ধ হবার মতো যথেষ্ট কারণ থাকতেই পারে, কিন্তু কারণ এটিও কিনা যে তাদের তো নিষিদ্ধ করা হচ্ছে, তারা তো নামলেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, সেটি কি কারণ না? দেখেন, এই কথাগুলো তো আওয়ামী লীগও বলতেন, আপনারাও বলতেন, বিএনপি তো ছিল, তাই না? সে সময় কিন্তু এই ধরনের কথাগুলো বলা হতো। ডেডিকেশন, কনভিকশন, ইমোশন সবকিছু যদি থাকতো, আপনি নিষিদ্ধ করলেন কি করলেন না, তাতে কিছু কি যায় আসে? রাজনীতি কি কারো কোনো নিষেধ, বাধা নিষেধের উপেক্ষা মানে কখনো? নিঃসন্দেহে না। আপনি কাউকে মানে কারো রাজনৈতিক মতবাদকে নিষিদ্ধ আমি করে ঠিক কোনোদিন মানে চলতে মানে পারেন না। মানে অনেক দিন ধরে আসলে আপনাদের সাথে কথা হয় তো, নেতাদের সাথে কথা হয় তো, যখন বিএনপি আগে মিছিল করতো তখনও আওয়ামী লীগের নেতাদেরকে আমরা যখন প্রশ্ন করতাম কেন আপনারা মিছিলে বাধা দিচ্ছেন, কেন ওই একই দিনে আপনারা কর্মসূচি রাখছেন, তখন তাদের কাছে শোনা যেত যে বিএনপির মিছিলে লোক আসে না, বিএনপি মিছিলে ডেকে নেতারা খিচুড়ি রান্না করেন বাসায় বসে বসে, নেতারা বাসায় বসে ঘুমান, সিরিয়াল দেখেন ইত্যাদি কথাবার্তা। তখন তারা বলতেন যে নেতারা তো আসেন না রাস্তায়, যদি আসতেন তাহলে কি এই হতো সেই হতো, এরকম বক্তব্যগুলো তখনও শুনতাম। ব্যস্ত অসীম। ওটা শুনেছিলেন, কিন্তু ওটা যে মিথ্যা ছিল সেটা প্রমাণিত হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে। বিএনপির লোকরা যদি না থাকতো তাহলে কিন্তু এই শেখ হাসিনার পতনটা হতো না। জি জি, তা তো বটেই। যাই হোক, মানে আপনি শুরুতেও বলছিলেন যে নিয়তির কি নির্মম পরিহাস, নিয়তি আসলে কেমন করে যেন ক্ষমতার সাথে সাথে বা সময়ের বদলের সাথে সাথে নিয়তিটাও বদলে যায়, রাজনীতিকদের বিশেষ করে। আমি একটু এটাও আসছি, আপনি রাজসাক্ষী প্রসঙ্গটা আনছিলেন একটু আগে, সেটা নিয়েও আমি একটু জানতে চাই যে চৌধুরী আব্দুল আল মামুনের 5 বছর, তারও মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ আদালতই বললেন, কিন্তু তার মাত্র 5 বছর, যেখানে আসলে ভুক্তভোগীরাও সেটা নিয়ে মানে তাদের আপত্তির কথা জানাচ্ছেন বা অসন্তুষ্টির কথা জানাচ্ছেন। এখানে কি কোনো নেগোসিয়েশন বা কোনো ডিলের ব্যাপারটা থাকতে পারে? কেন 5 বছর? আবার এখানে ওই একই বক্তব্য যে তিনি কিন্তু শিশির মনিরের মানে ল ল্যাব, সেই সেখানকার একজন সিনিয়র অ্যাসোসিয়েট, চৌধুরী আব্দুল আল মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ। হ্যাঁ, মানে কোনো নেগোসিয়েশন বা কোনো ডিলিংস আছে কি? কেন তার 5 বছর হলো মাত্র? নেগোসিয়েশন আছে, আচ্ছা, নেগোসিয়েশন হতে তো বাধা নেই তো। আপনি যে রাজসাক্ষী হবেন সেটা তো পার্ট অফ নেগোসিয়েশন, সারা পৃথিবী জুড়ে সেটা আছে। যেমনটা আছে আপনি নেগোসিয়েট নিজে নিজে করতে পারেন। আপনি যখন, যেমন ব্রিটেনে আপনি যদি আপনার দোষটা আগে স্বীকার করেন তাহলে প্রথমেই আপনাকে 1/3 সেন্টেন্স আপনার বাদ যাবে, ঠিক আছে? এটা সারা পৃথিবী জুড়ে রেকগনাইজড। তো এখানে চৌধুরী আব্দুল্লাহ মাহমুদ হাসান তিনি প্রসিকিউশনকে হেল্প করেছেন, যেটাকে ফ্যাসিলিটেট করেছে এই মামলাটাকে তাড়াতাড়ি শেষ করার জন্য। এখন আপনি যদি বলেন যে শুধু কি ওনার এইতে হয়েছে, না আরো সাক্ষী ছিলেন, জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে, সেটাও একটা বড় বিষয়।
যেখানে শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকারকে দায়ী করে প্রতিবেদন দিয়েছিল। সো এখানে কোনো কিছুর ব্যত্যয় ঘটেছে বলে আমি মনে করি না। আর হ্যাঁ, নেগোসিয়েশন, অফকোর্স নেগোসিয়েশন ইজ অ্যালাউড, এবং নেগোসিয়েশন, পার্ট অফ নেগোসিয়েশন। ওনার মনে করেন যে 5 বছরের জেল হয়েছে। এখন বাংলাদেশের জনগণের কিন্তু প্রত্যাশা ছিল কি, শেখ হাসিনার বিচার। ইভেন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবেরও না। সো এটা ধরে নিতে হবে, এটা বাস্তবতা। না, কিন্তু অপরাধ করলে তো বিচার হতে হবে, তাই না? জনগণের প্রত্যাশার মানে যদি অপরাধ থাকে তাহলে তো অপরাধ, বিচার হতে হবে। না না, আমি তো বললাম আপনাকে যে অপরাধ করলে মনে করেন যে ইউরোপ বলেন, আমেরিকায় বলেন, সভ্য যে সমস্ত দেশগুলো আছে, সে অপরাধে কোনো অপরাধী যদি তার অপরাধ এট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স যদি সে স্বীকার করে, তাহলে সে প্রথম কথা হচ্ছে যে 1/3 তার রেমিট হয়ে যাবে। 10 বছরের জায়গায় তার 3.5 বছর বাদ যাবে। তারপরে কন্ডাক্ট তাহলে আরো আপনি বাদ মনে যাবে। করছেন যে চৌধুরী আব্দুল্লাহ মামুনের যে সাজাটা 5 বছরে সেটি মানে ঠিকই আছে, কোনো সমস্যা নেই? দেখেন, ওনারটা সাজা তো এখন হয়েছে। এখন যদি আপিল করেন উনি, যে না ওনার ওটা মওকুফ হবে, আবার অ্যাট দ্য সেম টাইম বাদী যদি আপিল করেন যে না ওনার এটা বাড়াতে হবে, সেটা উচ্চ আদালতে গিয়ে তখন সিদ্ধান্ত হবে। আচ্ছা, আচ্ছা, সেটি দেখা যাবে উচ্চ আদালতে আসলে যান কিনা, আপিল হয় কিনা। কারণ প্রসিকিউশন তো বলেছে মানে তার ব্যাপারটা আদালতের উপর ছেড়ে দিয়েছিলেন, বাকি দুজনের ক্ষেত্রে মৃত্যুদণ্ড চেয়েছেন, আর তার ব্যাপারটা আদালতের উপর ছেড়ে দিয়েছেন, অতএব তাদের আসলে আপিল করার না, জায়গা। আদালতের উপর ছেড়ে দিলেও কিন্তু ওনার লয়ারের কিন্তু রাইট আছে, এবং ওনার নিজের রাইট আছে, হ্যাঁ, উনি অ্যাপিল করতে পারেন। হ্যাঁ, আবার মনে করেন যে বাদী যিনি আছেন তারও রাইট আছে অ্যাপিল করার। জি, জি। সেক্ষেত্রে ওই সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করতে হবে, এটি আইনি ব্যাপার। আমি একটু এটি আসি যে সেই রায়কে ঘিরে কিছু মানে রায়ের দিনে 32 নম্বরে ভাঙচুর, সেটিকে নিয়ে একটা বুলডোজার, আবার সেখানে বুলডোজার নিয়ে যাওয়া, এই কর্মসূচিগুলো আমরা দেখলাম। আমরা দেখেছিলাম যে যখন ফেব্রুয়ারিতে হলো 32 নম্বরে ভাঙচুর, তখন সরকার কোনো আসলে সেভাবে পদক্ষেপ নেয় নাই। বেশ খানিকটা পরে একটা প্রতিবাদ, মানে সুশীল সমাজের মতো একটা প্রতিবাদ দিয়েছিল, কিন্তু সেখানে খুব আইন শৃঙ্খলা বাহিনী যে খুব ব্যবস্থা নিতে গিয়েছিল তেমনটা হয়নি, কিন্তু এবারে বেশ শক্ত অবস্থানে ছিল। মানে পার্থক্য কি হলো? তখন ছিল না, এখন এত শক্ত অবস্থানে কিছু পরিবর্তন হলো কি? পরিবর্তন একটা হয়েছে যে দেখেন, জুলাই আগস্টের যে কর্মকাণ্ড, তখন মনে করেন যে পুলিশের মোরালটা কিন্তু অনেকটা ভেঙে গিয়েছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহজে স্বাভাবিক হয়নি। হঠাৎ করে মনে করেন যে যে জিনিসটা তখন হওয়ার কথা ছিল জুলাই আগস্টের পরবর্তীতে, সেটা না হয়ে হয়েছিল ফেব্রুয়ারিতে। সেখানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ না কেউ এই কাজটা করেছে। একই জিনিস তারা করতে চেয়েছেন, কিন্তু সরকারের যে সামর্থ্যটা একটু বেড়ে গেছে, বা পুলিশ প্রশাসনের তাদের যে সক্ষমতাটা একটু বেড়েছে, সেটার প্রমাণটা পাওয়া গেছে আপনার রায়ের দিন। যে বুলডোজার নিয়ে এসেছিলেন, ভেবেছিলেন যে আগের মতো সে মব জাস্টিস করবেন, সেটা সম্ভব না। এবং বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে সহ্য করবেন না, বরদাস্ত করবেন না, তার প্রমাণটা দেয়া হয়েছে। এটাই হলো কাহিনী। জি, কিন্তু আমরা দেখছিলাম যে এই বুলডোজার মানে দিয়ে ভাঙার যে আহ্বান, সেটি আগেও যেমন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য করেছিলেন, এবারও তিনি অনলাইনে সেটি করেছেন। এবং আমরা দেখলাম যে যখন এই তাদেরকে দমানো হচ্ছে বা তাদেরকে বারণ করা হচ্ছে, তখন মোবাইলে ডিসি মাসুদ তিনি পিনাকি ভট্টাচার্যের আহ্বান বা নির্দেশ সেটিকে বাজাচ্ছেন যে এখন না, এখন বাসায় ফিরে যাও, আপনারা বাসায় ফিরে যান, আমরা পরে এটাকে আবার এতে ধ্বংস করে দেওয়া হবে, এরকম বার্তা তিনি দিচ্ছেন। এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? মানে এটি কি আইন শৃঙ্খলার বাহিনীর কর্মকাণ্ডের যথাযোগ্যতা প্রমাণিত হয় এর মধ্য দিয়ে? দেখেন, এক একটা সময় এক এক ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হয়। যে স্ট্র্যাটেজিতে মনে করেন যে ডিফিউজ করা যায় সাময়িকভাবে, সেটা তারা করেছেন। কিন্তু একটা কথা হচ্ছে যে তাদেরকেও মেসেজ দেওয়া হয়েছে, যারা বিদেশ থেকে, দেশের বাইরে থেকে এই ধরনের অপকর্মগুলো করার চেষ্টা করেন, তাদেরকে কিন্তু একটা দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে। কিভাবে? দ্বিতীয় কথাটা হচ্ছে আপনি যেটা কিভাবে দাঁত বললেন, ভাঙা জবাব দেওয়া হলো? যে ডিসি মাসুদ যেটা এক্সপোজ আপনি জানলেন, আমি কিন্তু জানি না। আমি দেশে থাকিও কিন্তু এটা জানি না, কারণ আমার এত বেশি ইন্টারেস্ট নাই। আমার কথা হচ্ছে যে মেরে পিটিয়ে ভাগিয়ে দেন, মব জাস্টিস চলবে না এই দেশে। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি। আমরা চাই যে আইনের শাসনটা প্রতিষ্ঠিত হোক, জনগণের শাসন প্রতিষ্ঠিত হোক। কেউ দেশের বাইরে থেকে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করবেন, এটা আমরা কখনো মনে করেন যে পছন্দ করি না, জনগণও সেটা বরদাস্ত করবে না। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, এই যে আপনি যেটা বলেন ডিসি মাসুদের কথা বললেন বা পিনাকি ভট্টাচার্যের কথা বললেন, ডিসি মাসুদ পিনাকি ভট্টাচার্যকে এক্সপোজ করে দিয়েছেন। এক্সপোজ এটা তো এক তিনি ধরনের আগে ভালো কাজ থেকেই একটা। আছেন, তিনি তো আগে থেকেই না এক্সপোজ। না, তিনি আগে থেকে ছিলেন, অফিসিয়ালি না, উনি ওনার মতো ছিলেন। উনি ওনার মতো ছিলেন।
কিন্তু রাষ্ট্রের দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত একজন রেসপন্সিবল অফিসার এই বিষয়টা শুনিয়েছেন, আপনি যেটা বললেন, আমি জানতাম না। তাতে কিন্তু অফিসিয়ালি তাকে অ্যাকর্ড করে দিয়েছেন যে ওনারা এগুলি করে থাকেন, বা ওনার সাহায্য ইঙ্গিতে নিয়েছেন। এটা হয়েছে। হুম। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস। সাধারণ জনগণ অ্যাওয়্যার থাকবেন এখন, অ্যাওয়্যার থাকবে কি, তাই মানে না? যদি তাই হয় তাহলে তার বিরুদ্ধে কোনো, যদি মানে সেটা যদি অন্যায় হয় তাহলে তার বিরুদ্ধে যিনি আহ্বান করছেন, ডাকছেন, যার ডাকে আসছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা, সেটা কি আইনি না, মানে ব্যবস্থা নেওয়ার কথা না আইন অনুযায়ী? আমি মনে করি যে সরকারের উচিত ব্যবস্থা নেওয়া, যদি এই ধরনের কোনো উস্কানিমূলক কেউ কোনো কিছু করে থাকেন, কিংবা আপনি যেটা তাহলে বললেন সেটা সেটা কেন হয় না? নিঃসন্দেহে উস্কানিমূলক বিষয় ছিল, সেটা কেন হয় নিঃসন্দেহে না? উস্কানিমূলক ছিল, এবং সেটার ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে সেটা কেন হয় না? এটা তো সরকার বলতে পারবেন, আমি তো সরকারের কেউ না। জি। বাট সরকার। সরকারের কাছে আমি দাবি জানাবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। জি, জি, আপনি বলছেন ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আবার আপনাদের প্রসঙ্গেও মানে খুব বিএনপি কেন গণভোটে হারবে, বিএনপি কেন নির্বাচনে হারবে, এই বিষয়েও অনেক বিষয় বলেন। আপনাদের সাথে কি কোনো মানে দূরত্ব আছে, বা মানে বিএনপির সাথে কোনো সমস্যা আছে অনলাইন অ্যাক্টিভিস্টদের, মানে প্রভাবশালী আমি অনলাইন ঠিক জানি অ্যাক্টিভিস্ট? না ওনার সঙ্গে বা পিনাকি ভট্টাচার্য, ওনার সম্পর্কে আমার খুব একটা ওনার ধারণা নেই। তবে আপনার এই যে আমরা যে কথাটা বলছি আজকে, 2013 সালে গণজাগরণ মঞ্চ, তিনি অনেক নিয়ামক ভূমিকা পালন করেছিলেন। ওনারা আপনার টক শো আমি দেখেছি। একটা পর্যায়ে মনে করেন যে এই যে ফাঁসি ফাঁসি চাই যে সমস্ত কথাগুলো ছিল, তার মধ্যেও ওনাদের অবদান ছিল, এবং ওনার অবদানটা একটা সময় দেখা গেছে যে শেখ হাসিনার পক্ষে গেছে, মানে শেখ হাসিনার বিপক্ষে গেছে। আজকে যে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, হয়তো বা ফাঁসি হতো না, কারণ আপনার ওই ট্রাইব্যুনালে আপনার সর্বোচ্চ শাস্তি ছিল আইনে যাবজ্জীবন ছিল। এখন যেটা হয়েছে ডেথ পেনাল্টি। তো সেটার সঙ্গে মনে করেন যে পিনাকি ভট্টাচার্য তারা জড়িত ছিলেন। না, ওটা সে তো আসলে, সময়কার কথা ওটা তো আমরা আসলে যদি বলি, শাহবাগে ছিল কাদের মোল্লার, যখন সাজা হয় তখন তার ডেথ পেনাল্টির জন্য আসলে মানে শাহবাগ আন্দোলন হয়েছিল। এটা তো মানবতা বিরোধী অপরাধের জি, জন্য। জি, এখানেও কিন্তু মানবতা বিরোধী অপরাধের জন্যই কিন্তু হয়েছে। সময়টা কখন সেটা বিচার্য বিষয় নয়, অপরাধটা কি, গ্র্যাভিটিটা কি, এবং অপরাধের মাত্রাটা কি, কি ধরনের নেচারের অপরাধ, জি, জি, ওটাও মানবতা বিরোধী অপরাধ, এটাও মানবতা বিরোধী অপরাধ। এই আইনটা শেখ হাসিনার সরকার করেছিল। পিনাকি ভট্টাচার্য সহ যারা ছিলেন শাহবাগের জাগরণ মঞ্চে, তারা ফাঁসির বিষয়টা এনেছিলেন, সরকার আইন পরিবর্তন করেছিলেন, সরকার আইন পরিবর্তন এবং করে সেই রাষ্ট্রপক্ষে আইনে আপিল করার একটা ব্যবস্থা আইনে নিয়ে এসেছিলেন। মানে মৃত্যুদণ্ড তো আগেও অনেকের হয়েছে, সাইদির, মানে কাদের মোল্লার পরেও হয়েছে, আগেও হয়েছে, কিন্তু মানে তাকে যেন ফাঁসি দেওয়া হয় এজন্য, সেজন্য রাষ্ট্রে যেন রাষ্ট্রপক্ষ আপিল করার একটা ব্যবস্থা, সেটি আমার যতটুকু মনে পড়ে সেই আইনে আনা হয়েছে। যাই হোক, আইনি জায়গায় আর না যায়, একটু এই বছরে কিন্তু আসি। আপনার আপনি আপনি আপিল করবেন তো আপনাকে 60 দিনের মধ্যে আপিল করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, তখন যাদের শাস্তি হয়েছিল তারা দেশের মধ্যে ছিলেন, তারা কারাগারে ছিলেন, তারা তাদের আপিল করার সুযোগটা পেয়েছেন। বাট সাবেক প্রধানমন্ত্রী তিনি কিভাবে আপিলটা করবেন? জি, মানে তিনি আপিল না করলে এই রায় চূড়ান্ত রায়, এটি নিশ্চিত। আমি একটু তাই তো দেখছেন। আমি একটু এই প্রসঙ্গে আসি যে এখন সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব অজয় জয় তিনি বলছেন সহিংসতার, মানে যদি নিষেধাজ্ঞা উঠিয়ে না নেওয়া হয় বা তাদেরকে যদি নির্বাচন করতে দেয়া না হয় তাহলে সহিংসতারও ইঙ্গিত দিচ্ছেন। মানে কি মনে হয়, নির্বাচনে কোনো অসুবিধা হবে? আপনিও বলছিলেন আওয়ামী লীগ। উনি উনি নির্বাচনে চিন্তা করেন, ওনার মার ফাঁসির আদেশ হয়েছে, উনি কিছু করতে পারেননি, উনি নির্বাচনে চিন্তা করেন কেন? লঙ্কা অনেক দূর। জি, আপনার মনে হয় কোনো সমস্যা হবে না, কোনো সহিংসতা বা পরিস্থিতির কোনো অসুবিধা হবে না? বাংলাদেশের জনগণ মনে হয় না সেটা করবে। আওয়ামী লীগের লোকরা করে না, ওনাদের লোকরাও তো করে না, ওটাই তো আমার কাছে মানে খুব অবাক লাগছে। আওয়ামী লীগের লোকরা সাহস করে নামেন না। আমি তো একটা কথা বলেছি, জামাতের নেতাদের যখন ফাঁসি হয়েছিল 13 তারিখ তখন তো বেশ ভালোই লকডাউন 200 পালিত হলো, মানে তাহলে সেটি কেন কবে হলো? 13 তারিখ যে লকডাউন। কবে 13 তারিখে আপনার কাছে লকডাউন মনে হয়েছে? মানে ঢাকা তো বেশ, আমরা গণমাধ্যমগুলো খবর দেখলাম, ঢাকার রাস্তা ফাঁকা, যানবাহনগুলো চলছে না, বা যারা বের হচ্ছে তারা আবার যানবাহন পাচ্ছেন না, যানবাহনগুলো আবার যাত্রী পাচ্ছে না। শোনেন, আমি যদি বাসা থেকে না বের হই সেটা ভিন্ন কথা, কিন্তু রাস্তাঘাটে কোনো ঘটনা ঘটেছে এমন তো হয়নি। কিন্তু তাহলে সেটিও তো, মানে তারা আহ্বান করেছেন বাসা থেকে বের হবেন না, মানুষ বের হলো না, তারা মানে বা না, 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 না। যানবাহনগুলো চালালো না, তাদের আহ্বান সফল হলো। দেখেন, আমি একটা কথা বলি, এখানে লকডাউন বলে কোনো কিছু হয়নি। আমরা তো গেলাম,
আসলাম, কোর্ট করলাম, সবকিছু করলাম, আমার কাছে তো কোনো কিছু আমি উপলব্ধি করিনি। ঢাকা শহর কি একদম সেরকম যানজটের শহরই ছিল? যানজটে ছিল না। আমি বলেছিলাম যে শেখ হাসিনার রায় 3 দিন পর পর পেছানো উচিত, একটু শান্তিতে মনে করেন যে আমি কোর্টে যেতে পারি, 15-20 মিনিট আমি কোর্টে যেতে পারি, না হলে আমাকে 1 ঘন্টা যেতে হয়। কিন্তু এই যে 1 ঘন্টার রাস্তা 15-20 মিনিটে নেমে আসলেন, তার মানে অনেক মানুষ রাস্তায় যায় নাই। তারা কি আসলে না আহ্বানে সাড়া যায়নি, দিলেন? তার মানে কি এটা কি লকডাউন? এটা কি লকডাউন? এটাকে আপনি লকডাউন কেন বলছেন? হ্যাঁ, এটা আমি বলছি না। ভলান্টারি। তারা আমি আহ্বান যাইনি। করেছেন লকডাউনে যে মানুষ ঘর থেকে বের হবেন না, যানবাহন চালাবেন না। তো শোনেন, সেরকমটা হলো কিনা? তাছাড়া মানুষ ঘর 1 ঘন্টার থেকে রাস্তায় বের 15 হন মিনিট গেলেন নাই, কি করে? শোনেন, মানুষ ঘর থেকে বের হন নাই কিংবা যানবাহন চলেনি, তাতে জীবনযাত্রার মান কোনো মতেই কখনো কিন্তু কমেনি। কেন মানুষ বের হলো না? কেন কাজকর্ম যানবাহন যা চললো না? হওয়ার হয়েছে। কেন হলো না এটা মানে? আমি তো একটা কথা বলছি যে আপনাকে, আমি যদি আমার বাসা থেকে আমি গাড়ি বাইর বাইর না করি, আমি মনে করেন যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলাম, রিক্সা ইউজ করলাম, আমার গাড়ি যদি আমি বের না করি, কাজকর্ম যা চলা তা চলেছে। আমি আমার গাড়ি বের করলাম না, আমি রিক্সায় গেলাম, বাইক রাইডে গেলাম, আমি কোনো কাজকর্ম কোনো কিছু ঠেকে থাকেনি, থেমে থাকেনি। অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিয়েছে, এরকম ঘটনা ঘটেছে। সেটা তাদের ব্যাপার, আমি তারা আসলে এই করেছে। প্রশ্নটাই করছি যে যারা যারা করলেন তাদেরই ব্যাপার, কিন্তু তারা কি আহ্বানে সাড়া দিলেন? কেন তারা এটা করলেন? মানে জীবন না, এটা আহ্বানে সাড়া দেওয়ার সাধারণের বিষয় ব্যত্যয়টা না। কেন ঘটলো? শুনেন, এটা আহ্বানে সাড়া দেওয়ার বিষয় না, রেসপন্সিবল হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিংবা তারা সেখানে জড়িত আছেন অ্যাডমিনিস্ট্রেশনে, তারা তাদের ছাত্রছাত্রীদেরকে কোনো রিস্কের মধ্যে রাখতে চাননি। এটাকে কেন আপনি ধরছেন যে মানে আহ্বানে সাড়া দিয়েছে? মানে আপনি আহ্বানে সাড়া দিতে পারতেন, আমি আপনি যদি ভিজিবল মিছিল মিটিং দেখতে পারতেন। 10 জন 20 জন গুলিবিদ্ধ হয়েছে, 5 জন মনে করেন যে আত্মহত্যা করেছে, এটার সঙ্গে মেলানোর কোনো কারণ নেই। আত্মহত্যা তো করেন না, মানে ঢাকা ফাঁকা কেন হলো? ঢাকায় লকডাউন করলেন, তাতে না ঢাকা না, এই ফাঁকা কেন ফাঁকাতে হলো? আমাকে একটা কথা বলেন, এই ফাঁকাতে কোনো ম্যাটেরিয়াল তফাৎ হয়েছে? আপনারা কেন লকডাউন বলছেন? লকডাউন হবে তখন যখন ম্যাটেরিয়ালি সেটা এফেক্ট করেছে, জীবনযাত্রার কোনো পরিবর্তন হয়নি। এটাই কি জীবনযাত্রার পরিবর্তন না? যে ভরা ঢাকা, জ্যামের ঢাকা, ফাঁকা, সেটাই কি একটা পরিবর্তন না? দেখেন, এটা 3 দিন, আমি তো বলেছি 3 দিন পর পর এরকম দেওয়া জি, উচিত তাহলে লকডাউন। তাহলে খুব আপনাদের জন্য শান্তি অনেক লাগে। না না, অনেক খুব ভালো লাগবে। জি, অনেক অনেক সুবিধা হবে আপনি বলছিলেন। একটু আপনার নির্বাচনী আসনের কথা বলি, ঢাকা 10-এর আসনের কথা। সেখানে আমরা জানতে পাচ্ছি বিএনপি উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য ফাঁকা রাখা হচ্ছে। এরকম একটা আলোচনা কিন্তু নিশ্চয়ই শুনেছেন। আসলে না, কি? এই ধরনের কোনো, না আসলে কি? এটা সঠিক না। এটা সঠিক না, তাহলে ওখানে কি মানে আলোচনায় এই কে বিষয়টা আছে? সঠিক না। না, এখানে এখানে ব্যাপার হচ্ছে যে আমরা মনে করেন যে 2 জন প্রার্থী আছে, বিএনপি এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না যে কার অবস্থানটা ভালো, সেটা সিদ্ধান্তটা নিতে পারছেন না। সেজন্য আরো একটু অপেক্ষা করছেন, এখনো তো সময় আছে। মানে আপনি এবং রবিউল আলম রবি, এই দুজন হুম প্রার্থীর মধ্যেই হুম হুম। বিএনপি চিন্তা করছেন, আসিফ মাহমুদ চিন্তার মধ্যে নাই। নো, আমি তো মনে করি না। এটা আপনি নিশ্চিত করে বলতে পারেন? কারণ অনেক গণমাধ্যমে এই খবরটা কিন্তু দেখছি আমরা যে আসিফ মাহমুদকে বিবেচনায় নিচ্ছে ঢাকা বিএনপি। দেখেন, আমার কাছে যেটা মনে হয়, আসিফ মাহমুদকে নেয়ার মতো কোনো কারণ বিএনপির নেই। কেন নেই? আসিফ মাহমুদের যে কন্ট্রোভার্সি, এবং এই উপদেষ্টা পরিষদের মধ্যে যতজন উপদেষ্টা আছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তিনি। এই বিষয়টা মনে করেন যে বিভিন্নভাবে এসেছেন। ওনার এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছেন। উনি যে ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপির বিরুদ্ধে, বিএনপি তাকে নেওয়ার তো কোনো কারণ নেই তো। একজন আসিফ মাহমুদ যদি আপনি মনে করেন যে নির্বাচন যদি করতে হয়, অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করতে হবে, তাই না? নিশ্চয়ই। পদত্যাগ করলে কি হবে? আপনার পতাকা নেই। পতাকা না হলে আপনি কি? পিয়ন চাপরাশির মতো। এটা বোঝেন? বিএনপিও ভালো করে বোঝে, জনগণও ভালো করে বোঝে। তাহলে কেন নেবেন আপনি ওনাকে? উনি কি এমন হনু ওনাকে তাহলে কি নিতে হবে? এই যে আমি আলোচনাটা তা চলছে, মনে এটা করি, পুরোপুরি একটা গুজব বা গুঞ্জন, এটার কোনো বাস্তবতা নাই? আমি তাই মনে করি। জি, আমার কাছে তাই মনে হয়। জি, স্পষ্ট। আমার কাছে তাই মনে হয়। আর বিএনপি এই ধরনের ব্লান্ডার কখনো করবেন এটা আমি মনে করি না। জি, এনসিপির সাথে কি কোনো এবং সমঝোতা হচ্ছে বিএনপির? না, এই ধরনের কোনো আপনার আমি ঠিক বলতে পারবো না। এটা তো আমাদের দলের স্থায়ী কমিটি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, ওনারা বলতে পারবেন।
আচ্ছা, এই আমরা বিষয়টা আমি এখনো পরিষ্কার না। সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য, সেটি খুব আলোচিত হলো যে তিনি বলছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, হয়রানিমূলক মামলার কথা তিনি বলছেন, যে যত মামলা আছে সমস্ত মামলা তুলে নেব, প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, এরকম একটা বক্তব্য। সেটি নিয়ে গণমাধ্যমে খুব আলোচনা মানে আসলো এই খবরটা। তখন তিনি আবার বিবৃতি দিয়ে বললেন, যেটা বিভ্রান্তি ছড়াচ্ছে, তিনি বলছেন আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। তিনি সংশোধন করে বলছেন যে এই ইউনিয়নে, মানে যেখানে তিনি কথা বলছেন সেইটার কথা বলছেন, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব, কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক কোনো মামলা দায়ের বা তুলে নেওয়ার বিষয়ে কোনো বক্তব্য প্রদান করিনি। মানে হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার কথা বলছেন। কয়েকটা প্রশ্ন এখানে, তার মানে কি হয়রানিমূলক মামলাগুলো বিএনপি করছে, যে বিএনপি তুলে নেবে? এক। এবং যদি হয়রানিমূলক মামলা হয়ে থাকে তাহলে শুধু সেই ইউনিয়ন কেন, দেশব্যাপী কেন হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার আহ্বান নয়? দেখুন, উনি ওনার এলাকাতে যখন বক্তব্য রাখছিলেন ঠাকুরগাঁতে, তখন বিষয়টা এসেছিল, সেই প্রসঙ্গে তিনি এই কথাটা বলেছিলেন। বিভিন্ন জায়গায় কিন্তু এ ধরনের হয়রানিমূলক মামলা হয়েছে। মামলাটা হয়েছে মানে কি, পারপেট্রেটর বা আসামি যারা আছেন তারা তো আছেন, তার সঙ্গে মনে করেন যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যক্তিগত রেষারেষি বলেন। যেমন আমার নিউ মার্কেট এলাকাতে একটা মামলা হয়েছে, যেখানে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, তাকে আসামি করা হয়েছে। কারণ পাশাপাশি দোকান ব্যবসা, বইয়ের ব্যবসা, একজনের সঙ্গে আরেকজনের একটা বিরোধ আছে, ওই মামলাতে নামটা ঢুকিয়ে দিয়েছে। হয়তো জানেন না যে তিনি যে মুন্সিগঞ্জ বিএনপির নেতা, কিংবা জামাতের একজন নেতা দোতলায় তিনতলায় থাকেন, বিএনপির নেতাকে আসামি করে দিয়েছেন। এটা যে শুধুমাত্র বিএনপি বা সাধারণ জনগণ করেছে তা না, কিন্তু এখানে এই মামলা বাণিজ্যের মধ্যে পুলিশ থেকে আরম্ভ করে সবাই জড়িত আছেন। সেক্ষেত্রে জনাব আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি ওনার এলাকার কথা বলেছেন। আমি মনে করি সমগ্র বাংলাদেশে যাদের কোনো ইনভলভমেন্ট কোনো কিছুর মধ্যে নেই, সেটা তদন্ত করে তাদের মামলা থেকে নাম বাদ দেওয়া উচিত। এটা ইউনিফাইডলি হওয়া উচিত, এবং এটা সারা দেশে হয়েছে, কিন্তু এটা অস্বীকার করবো না। তাহলে তিনি কেন এই কারণ আহ্বানটা আমরা তো জানাচ্ছেন না? মানে আইনজীবী। এই আহ্বানের সংশোধনীতে কেন এটি বলছেন যে আমি পুরো দেশের কথা বলি নাই? মানে কেন বললেন না পুরো দেশের কথা? বলা তো উচিত, আপনিই বলছেন যে আপনি মনে করেন। দেখেন, আমি একটা কথা বলি, তিনি তো পুরো দেশের চিত্রটা জানবেন না। যদি না জেনে থাকেন, উনি ওনারটা জেনেছেন, কারণ ওনাকে ওখানে নির্বাচন করতে হবে, ওনার কাছে অভিযোগগুলো এসছে। আমার এলাকার কথা আমি বলতে পারবো, আমি জানি। আমি নিজেও অনেককে বলেছি যে ওনারা কোনো কিছুর সঙ্গে ইনভলভ না, কিংবা ওনারা দেখা গেছে যে আপনারা তদন্ত করে দেখবেন, যদি ওনাদের কোনো ইনভলভমেন্ট না থাকে তাহলে ওনাদেরকে অযথা হয়রানি করার দরকার নেই। কিংবা চার্জশিট যখন দেয়া হবে তখন ওনাদের নামটা যেন বাদ দেওয়া হয়। কারণ একজন আইনজীবী হিসেবে আমার দায়িত্ব আছে, আর আইনজীবী যেহেতু আছি আমি, নিঃসন্দেহে এই ধরনের অনেক মামলা আমাদের কাছে আসে। সে কারণে আমি বলছি, যারা পরবর্তীতে সরকারে আসেন, বিএনপি আসুক বা যারাই আসুন না কেন, হয়রানিমূলক মামলার ইনস্ট্যান্স আওয়ামী লীগ যেটা করেছে সেটা বিএনপি যেন কখনো কন্টিনিউ না করে, যদি বিএনপি ক্ষমতায় আসে। এখন এই মামলাগুলো বিএনপি করেছে আমি তা বলছি না, ভিকটিমের ফ্যামিলি কিংবা ভিকটিমের পক্ষ থেকে করেছে অনেকে। অনেকে দেখা গেছে যে আসামির নামও জানে না, আসামিকে সেটাও জানে না, ফায়দারা লুটেছে অন্যরা। তো সে ধরনের অবস্থা কখনো আপনার থাকা উচিত না। আমরা আইনের শাসনের কথা যখন বলি, সুশাসনের কথা যখন বলি, তখন নিঃসন্দেহে এই ধরনের মামলা মোকদ্দমা যেন কখনো না চলে, সেটার জি, ব্যবস্থা আমাদের সেটা সবারই তো করা খুবই উচিত, সে যৌক্তিক যারাই কথা। আসুক না কেন আপনি আমার। খুবই ন্যায্য কথা বলছেন, কিন্তু বাস্তবতা বা চিত্রটা এতটা ন্যায্য না, আপনিও সেটা বলছিলেন। এবং সেখানে বিশেষভাবে অভিযোগ আসে বিএনপির উপরে, যে বিএনপি এই মামলা বাণিজ্যের সাথে জড়িত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো সেই উপলব্ধি থেকেই বলেছেন। দেখা যাক আসলে তার না, কতটা। এই এই বিষয়টা ঠিক না। আমি কিন্তু জানি যে কোন কোন জেলা জামাতের নেতারা মামলা বাণিজ্য করেছেন এবং কি পরিমাণ টাকা পয়সা কামিয়েছেন, এই ধরনের কিন্তু অনেক উদাহরণ আছে। আমি তো আপনাকে বললাম, তো তাদের কলাবাগানে একটা বিরুদ্ধে থানার ব্যবস্থা কেন মামলার কথা আমি নিচ্ছেন না? বলতে পারি। না না, সেটা তো আমার ব্যবস্থা নেওয়ার কেউ নাই তো, ব্যবস্থা নেবে সরকার। আমি তো সরকারকে বলেছি যে এই ধরনের ঘটনা যেন না ঘটে, এবং তদন্ত করে প্রাথমিক তদন্তে যদি মনে করেন যে এই ধরনের বিভ্রান্তিমূলক কোনো তথ্য দেয়া হয়েছে, কাউকে আসামি করা হয়েছে, তাদেরকে চার্জশিট থেকে বাদ দেওয়া উচিত। এবং আমার এলাকাতে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা এই ধরনের মিথ্যা মামলার শিকার হয়েছেন তারা কেউ কিন্তু হয়রানির শিকার হননি। কারণ আমি ব্যক্তিগতভাবে যাদেরকে চিনি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে, তাদের সঙ্গে আমি কথা বলেছি, জি। এবং তারা কেউ কিন্তু হয়রানির শিকার হননি।
আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন জি এই এলাকাতে। জি যদি সব ধানমন্ডি, এলাকায় নিউ যদি মার্কেট, সব কলাবাগান, এলাকায় হাজারীবাগ। এরকম দায়িত্ব নিয়ে কেউ কাজ আমি করতেন। সেটাই বলছি, জি সবারই এই দায়িত্বটা নেওয়া উচিত, জি নিশ্চয়ই। সবারই এই দায়িত্বটা নেওয়া উচিত। জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবে, নিশ্চয়ই দায়িত্বটা আপনাদের নেওয়া উচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আর একটা বক্তব্য আর দু একটা প্রশ্নের মধ্যে শেষ করবো, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন তার এলাকায় যে মানুষ জুলাই সনদ, গণভোট এগুলো বোঝে না, মানুষ বোঝে নির্বাচন। আমরা জয়নাল আবদিন ফারুক, সাবেক চিফ হুইপ, সাবেক মানে চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনিও বলছিলেন যে গণভোটের বিষয়ে না ভোট দেবার কথা বলছেন। এরকম একটা খবর গণমাধ্যমগুলোতে, বেশ কয়েকটা গণমাধ্যমে দেখছিলাম যে তিনি এই আহ্বান জানাচ্ছেন। আসলে বিএনপি কি গণভোটে নায়ের পক্ষে? দেখুন, আমি এই বিষয়টা তো বলতে পারবো না, এটা ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কথাটা হচ্ছে যে গণভোট একটা কমপ্লিকেটেড ব্যাপার হয়ে গেছে। কমপ্লিকেটেড কেন হয়েছে? আপনার সেখানে 4টা শর্ত দেওয়া হয়েছে, 4টা প্রশ্ন করা হয়েছে। বিষয়টা হচ্ছে যে কতজন মানুষ বাংলাদেশের, মানে লিটারেসির রেটটা, মানে আপনার লেভেল অফ এডুকেশন, এটা একটা বড় বিষয় আছে। 20%-এর বেশি আমার মনে হয় না এই বিষয়টা বুঝবেন। 80% তারা তো কোনোটাই বুঝবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে 4টা কোশ্চেন দেওয়া হয়েছে, তার মধ্যে মনে করেন যে কোনোটা যদি আমি না মনে করি, কিংবা কোনোটাতে আমি হা মনে করি, তাহলে তো আমার কোনো অপশনটা থাকে না। ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে সংবিধান সংশোধন করতে গেলে সংসদ লাগে। এই যে একটা, আমি কি বলবো, যে কনফিউশনটা জনগণের মাঝখানে আনা হয়েছে, এই দিক থেকে বিবেচনা করলে জনগণ কতটুকু সিদ্ধান্ত নিতে পারবেন আমি সেটা জানি না। কিন্তু কেউ না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন আমি এখনো জানি না, আপনার থেকে আমি শুনেছি। জি কিন্তু জনগণের তো আপনার ফ্রিডম আছে হ্যাঁ বা নাতে যাওয়ার। আমি ব্যক্তিগতভাবে গণভোটের পক্ষে ছিলাম না। কেন আমি ছিলাম না, আমি একটা কথা বলি। ধরুন না আপনার জয়যুক্ত হলো, তখন কি হবে? তাহলে কি জুলাই স্পিড শেষ? তাই না? সেই কারণে বলছি রাজনৈতিক দলগুলোর উচিত ছিল একটা অ্যামিকেবল সেটেলমেন্টের মধ্যে আসা, একটা চার্টারে সাইন করা, যে আমরা যারাই ক্ষমতা আসি না কেন অন্যদেরকে নিয়ে আমরা পার্লামেন্টে এটাকে একসেপ্ট করে নেব। কমিটমেন্টটা থাকা উচিত ছিল। জি এখন দেখেন হ্যাঁ যুক্ত হলো, ঠিক আছে ধরলাম, পার্লামেন্টে গিয়ে যারা সরকারে আসলো তারা যদি না করেন, তারপরে আবার বলা হচ্ছে যে এত দিনের মধ্যে যদি না হয় এটা অটোমেটিক আইনে পরিণত হবে। তাহলে আপনি কি এখন পরবর্তী পার্লামেন্টকে বাউন্ড করতে পারেন? ফিউচার পার্লামেন্ট, ক্যান ইট বি বাউন্ড বাই দি পাস্ট পার্লামেন্ট? বা ক্যান এ পার্লামেন্ট, প্রেজেন্ট পার্লামেন্ট বাইন্ড দ্য ফিউচার পার্লামেন্ট? জি ইট ডাজন্ট গো উইথ দ্য সভরেন্টি অফ পার্লামেন্ট। এই অনেকগুলো বিতর্ক আছে। তো এই বিষয়গুলোকে মনে করেন যে মাথায় রেখে আমি মনে করি যে এই গণভোটের কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। আর এখন যখন গণভোটটা গণভোট কখন আসে? হচ্ছেই, দেখা বলা হচ্ছে যে বিএনপির দাবি, এটা অন্তত মানা হচ্ছে যে গণভোট আর নির্বাচনের দিন একই দিন। আপনি রাজনীতিক, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনি আসলে গণভোটে হ্যাঁ না না নাকি বয়কট কি করবেন? আমি আপনাকে একজন আইনজীবী হিসেবে একটা কথা বলি। তত্ত্বাবধায়ক সরকারের একটা আছে কিন্তু গণভোটের, যে 4টা আছে, ক খ গ ঘ। আমি তো বলবো যে না। কেন বলবো জানেন? আমি তো আইনজীবী। এখনো তত্ত্বাবধায়ক সরকারের একটা মামলা আপনার 15th অ্যামেন্ডমেন্টের অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে। তো তাহলে একটা অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে একটা ম্যাটার আপনি এখানের মধ্যে এনে দিলেন, এটা তো আমি সমর্থন করতে পারি না একজন আইনজীবী হিসেবে। জি আপনি কি, আমাদের তো মনে করেন যে 3টে অর্গান আছে, এক্সিকিউটিভ আছেন, লেজিসলেচার আছেন এবং জুডিশিয়ারি আছে। একটা আরেকটাকে মনে করেন আপনার আউস্ট করছেন, খর্ব করছেন, আন্ডারমাইন করছেন। আমি কি সেটা সমর্থন করব? নিঃসন্দেহে না। জি একদম স্পষ্ট সেদিক আপনার থেকে অবস্থান। আমার হুম আমার আমার বক্তব্যটা এটাই কিন্তু। জি একদম শেষ একটু প্রশ্নে আসি, যে যেদিন শেখ হাসিনার মামলার রায়ের বিচার হলো ঠিক একই দিনে লালদিয়া টার্মিনাল এবং কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল দুটির দায়িত্ব একটি ডেনমার্কের কোম্পানিকে, একটি সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানের হাতে, মানে বেশ বড় 21 বছর 33 বছর এরকম মেয়াদে চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল। এটিও আবার খুব দ্রুততার সাথে হলো। দেখছিলাম প্রথম আলোর এই প্রতিবেদন যে কত দ্রুত, কত তাড়াতাড়ি ডেট ফেলে ফেলে এই কাজটি করা হয়েছে। এবং এই রায়ের আলোচনার মধ্যে এই আলোচনাটা হারিয়ে গেল। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কারণ এই বন্দর মানে তত্ত্বাবধান বিদেশিদের হাতে দেওয়া, এটা নিয়ে অনেক আলোচনা, বিতর্ক, সমালোচনা ছিল, সেটি এরকমভাবে হয়ে গেল এবং সেই শর্তগুলোও প্রকাশ করা হচ্ছে না। দেখেন, এই বন্দর দেয়াটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু আমার কথাটা হচ্ছে যে ইভেন এটা যদি ভালো হতো তাহলে বাংলাদেশের জনগণের জানার অধিকার ছিল।
অন্তর্বর্তীকালীন সরকার এত বড় সিদ্ধান্ত নেবেন আমার মনে হয় না এটা গ্রহণযোগ্য। রাজনৈতিক সরকারগুলো ইউজুয়ালি এই ধরনের বিষয়গুলো সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু বিএনপি অপেক্ষমান সরকার বলি বা অন্তর্বর্তীকালীন বড় দল, এই মুহূর্তে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি তো কোনো আপত্তি প্রতিবাদ কিছু করলো কি? না, আমি আনুষ্ঠানিকভাবে এই ধরনের কোনো বিষয় পাইনি, তবে না, আমাদের মহাসচিবের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে, তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিংবা জনগণকে জানানোর চুক্তি তো সুযোগ হয়ে দেওয়া গেল, হয়নি। চুক্তি তো স্বাক্ষর হয়ে গেছে। না, চুক্তি স্বাক্ষর হয়েছে ঠিক আছে, কিন্তু আমার কথাটা বিএনপির থেকে প্রতিক্রিয়া যেটা জানানো হয়েছে যে এটা করা উচিত হয়নি জনগণকে না জানিয়ে। এটা কি সবল প্রতিক্রিয়া না কিন্তু এখন দুর্বল বাকিটা প্রতিক্রিয়া? আমি এটাকে তো এক ধরনের সবল কিংবা দুর্বল বলবো না, এক ধরনের মনে করেন আহ অকার্যকর উপেক্ষা প্রতিক্রিয়া। করা বা যেটাই হোক না কেন, কিন্তু কথাটা হচ্ছে এটা একটা আপনার আপনার জনগণের সেন্টিমেন্ট যদি আপনি হোল্ড করেন তাহলে আরো বেশি স্ট্রং প্রতিক্রিয়া হওয়া উচিত ছিল, এটা আমি মনে করি। জি, ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মন্তব্য, আইনি ব্যাখ্যা এবং আপনার অবস্থান জানবার সুযোগ হলো। অনেক ধন্যবাদ, আপনি আমাকে সময় দিলেন। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।